অঞ্জলি আর পদ্ম একই মায়ের পেটের দুই অনাথ বোন। কারণ কিছুদিন আগে তার বাবা মা মারা যায়। এই শীতকালে তাদের কাছে থাকার মতো কোনো জায়গাই ছিল না। ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা দুজন বড় একটি পাইপের ভিতরে গিয়ে বসে। দিদি, আমার খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডা তো আমারও লাগছে, তুই বস, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। এই বলে অঞ্জলি কিছুটা কাঠ জোগাড় করে আগুন জ্বালালে তারা একটু স্বস্তি পায়। আর কিছুক্ষণ পর পদ্ম তার দিদিকে বলে, দিদি, আমার খুব খিদেও পেয়েছে। 3 দিন ধরে আমরা কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে দিদি। এই কথা শুনে অঞ্জলির খুবই কষ্ট হয় আর সে তার বোনকে বলে, আমাকে ক্ষমা করে দে বোন, আমি খুবই অভাগী দিদি যে নিজের ছোট বোনকে একটু খাবারও খাওয়াতে পারছি না। এই বলে অঞ্জলি জল খাইয়ে ছোট বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর একটা দোকান দেখতে পেয়ে, কাকু, আমাকে কিছু খাবার দেবেন, আমার খুব খিদে পেয়েছে আর আমার ছোট বোনটা খিদের জ্বালা সহ্য করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমাকে 2টো ডিম ধারে দিয়ে দাও, পরে টাকা দিয়ে যাব। আরে যা, এখানে কি আমি ফোকটে দোকান খুলে রেখেছি? তোর মতন কত ভিখারি রোজ এখানে আমার দোকানে আসে। আমার দোকান থেকে শুধু তারাই খাবার পাবে যারা পয়সা নিয়ে আসে। যা যা, ভাগ এখান থেকে, নাহলে কিন্তু কুকুর লেলিয়ে দেবো। এরপর অঞ্জলি কষ্ট পেয়ে সেখান থেকে চলে এসে পাইপের ভিতরে বসে আর তার বোনকে দেখতে থাকে। কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে দেখে যে সে তার মায়ের কোলে ঘুমিয়ে আছে আর তার মা তাকে বলছে, ওঠ অঞ্জলি, দেখ তোর মা এসেছে। মা, তুমি এসেছো? তুমি জানো মা, তোমাদের চলে যাওয়ার পর জেঠু জেঠিমা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমাদেরকে ঠকিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে যাতে আমরা দুয়ারে দুয়ারে ভিক্ষে করি। আমরা না খেতে পেয়ে এদিক ওদিক ঘুরছি মা। মারে, এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করে না, নিজের সাহায্য নিজেকেই করতে হয়। এখন তোর আর তোর বোনের ভালো জীবনের জন্য তোদেরকেই পরিশ্রম করতে হবে। আমি তোকে একটা দরকারি কথা বলতে এসেছি। আমাদের বাড়ির পিছনে একটা তেঁতুলের গাছ আছে। তোরা ওই গাছের কাছে গিয়ে দেখবি একটা বড় পাথর আছে। সেটাকে সরিয়ে মাটিটা খুঁড়তে শুরু করবি। দেখবি ওই মাটির নিচে একটা ছোট্ট সিন্দুক আছে। ওই টাকাগুলো তোর আর তোর বোনের জন্য রেখেছিলাম। ওই টাকাগুলো দিয়ে তোরা কোনো কাজ করিস। ঠিক আছে মা, তুমি যেমনটা বলছো তেমনই করব। মা, যবে থেকে তুমি আর বাবা চলে গেছো আমাদের ভীষণ মন খারাপ হয়। ওই যে তুমি আমাদের ডিম ধোসা বানিয়ে খাওয়াতে না, ওটা আমাদের কাছে সেরা মুহূর্ত ছিল। মা, তোমরা আবার আমাদের কাছে ফিরে এসো না, এসো। তারপর সকালবেলাতে হঠাৎ করে অঞ্জলির ঘুম ভেঙে গেলে সে দেখে যে তার মা সেখানে নেই। মা, মা! এই শুনে পদ্ম ঘুম থেকে উঠে পড়লে অঞ্জলি পদ্মকে তার স্বপ্নের কথা জানায়। আর তারপর তারা দুজন তাদের বাড়ি যায় আর তাদের বাড়ির পিছনে থাকা বড় তেঁতুল গাছের নিচে পড়ে থাকা পাথরটাকে সরিয়ে মাটি খুঁড়তে শুরু করে। আর কিছুক্ষণ পর মাটির ভিতর থেকে তারা একটি ছোট্ট সিন্দুক পায় যেখানে কিছু টাকা ছিল। এই দেখ পদ্ম, মা যেটা স্বপ্নে বলেছিল সেটা সত্যি ছিল। এই টাকাগুলো মা আর বাবা আমাদের জন্য রেখে গিয়েছিল। এটা আমাদের অনেক কাজে লাগবে। চল, এবার আমরা এই টাকা দিয়ে কিছু কাজ শুরু করি। তারপর তারা দুজন বাজারে গিয়ে পেট ভরে খাবার খায় আর তারা দেখে যে বাজারে অনেক রকমের খাবারের দোকান রয়েছে। বোন, এখানে সব দোকানেই ওই আলুর ধোসা বিক্রি হচ্ছে, নইলে কেউ চাউমিন বানাচ্ছে। কি বানাবো কিছু বুঝতে পারছি না। দিদি, তোমার মনে আছে মা কি সুন্দর ডিম ধোসা বানাতো? আমরাও যদি মায়ের মতো এমন ডিম ধোসা বানাই তাহলে দারুণ হবে। তুই ঠিক বলেছিস রে, এটা তো আমার মাথাতেই আসেনি। অঞ্জলি জানতো যে কিভাবে তার মা ডিম ধোসা বানাতো, তাই সে তাড়াতাড়ি সব জিনিসপত্র আর একটা পুরনো ঠেলা গাড়ি কিনে ডিম ধোসা বিক্রি করা শুরু করে দেয়। আসুন আসুন, সুস্বাদু ডিম ধোসা খান, একবার খেলে বারবার আসবেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসো আর ডিম ধোসা খেয়ে খুব আনন্দ করো। প্রথমে তাদের কথা কেউ না শুনলেও কিছুক্ষণ পর একটি ছেলে এসে বলে, ডিম ধোসা? এ বাবা, এটা তো আমি আগে শুনিনি। দিন দেখি একটা, কেমন লাগে খেতে, দিন তো। অঞ্জলি তাকে ডিম ধোসা বানিয়ে খেতে দেয় আর খাওয়ার পরে ছেলেটি বলে, আহ আহ কি দারুণ খেতে। একটু যদি ঝাল হতো না তাহলে জমে যেত। এরপর অঞ্জলি আরো বেশি করে ঝাল দিয়ে ডিম ধোসা বানায় আর সাম্বারটাও চটপটে বানায়। আর কিছুক্ষণ পর অনেক লোক আসে তার দোকানে আর ডিম ধোসা খেয়ে সবাই খুব খুশি হয়। 1 প্লেট খাওয়ার পর সবাই 2 প্লেট আর কেউ কেউ তো 3 প্লেটও খেয়ে ফেলে। তাই সেই দিন 2 বোনেরই অনেকটা টাকা ইনকাম হয়। আর এখন তারা প্রত্যেক দিন
ডিম ধোসার দোকান খুলে অনেক টাকা ইনকাম করে। একদিন সন্ধ্যাবেলাতে সব ধোসা বিক্রি হয়ে গেলে এক বুড়িমা এসে বলে, মা, কিছু খাবার থাকলে দেবে, আমি 2 দিন কিচ্ছু খাইনি। অঞ্জলির দোকানের সমস্ত ডিম ধোসা বিক্রি হয়ে গেছিল, আর শেষে 2 বোনের জন্য একটাই ডিম ধোসা রেখে দিয়েছিল। কিন্তু বুড়িমা চাইলে অঞ্জলি তাকে ফ্রিতে সেটা খেতে দেয়, আর বুড়িমা অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। দিদি, তুমি আমাদের ডিম ধোসা বুড়িমাকে দিয়ে দিলে, আমরা কি খাবো? পদ্ম, বুড়িমাকে খাবারের জন্য কষ্ট পেতে দেখে আমার পুরনো কথা মনে এলো। ওনার মতো তো আমরাও একসময় খাবারের জন্য খুব কষ্ট পেতাম, আর আমাদের কাছে তো এখন অনেক টাকা আছে। এখন আমরা ভালো একটা হোটেলে গিয়ে অনেক খাবার খাবো। হ্যাঁ। এরপর তারা দুজন একটা বড় হোটেলে ঢুকতে গেলে গার্ড সেখানে দরজা আটকিয়ে বলে, আরে তোদের এত অকাত নেই যে তোরা এই হোটেলে এসে খাবার খেতে পারিস, বুঝলি? বেরো এখান থেকে। দাদা, আপনি আমাদের পোশাক দেখে এমনটা বলবেন না, আমরা টাকা নিয়েই খেতে এসেছি। তখনই সেই হোটেলের মালিক বাইরে আসে আর তাদেরকে দেখতে পেয়ে বলে, আরে তোমরা তারাই না যাদের আন্ডা ধোসা এখন খুব ফেমাস হচ্ছে? অনেক শুনেছি তোমাদের এই আন্ডা ধোসার ব্যাপারে। আমিও একদিন তোমাদের মতনই শুরু করেছিলাম, আর আজ দেখো ভগবানের আশীর্বাদে সবই আছে। এসো এসো, তোমরা ভেতরে এসো। এই বলে মনোহরলাল তাদেরকে হোটেলের ভেতরে নিয়ে যায় আর তার বউয়ের সঙ্গে তাদের পরিচয় করায়। আর এই 2 বোনকে দেখে মনোহরের স্ত্রীর মনে পড়ে যায় এক দুর্ঘটনায় তার 2 মেয়েকে হারানোর কথা। আর তারা এই 2 বোনকে পেট ভরে খেতে দেয়, আর খেতে খেতে অঞ্জলি জানায় তাদের জীবনের দুঃখের কথা, যা শুনে তারাও খুব কষ্ট পায়। এরপর মনোহর আর তার স্ত্রী আলাদা করে অনেকক্ষণ কথা বলে। পদ্ম আর অঞ্জলি বাড়ি চলে যাওয়ার সময় মনোহর বলে, দেখো মা, একটা দুর্ঘটনায় আমরা আমাদের 2 মেয়েকেই হারিয়েছি। তাই আজ যখন তোমাদের 2 বোনকে দেখলাম, তাই আমাদের মনে হলো যেন আমরা আমাদের হারানো মেয়েদেরকে ফিরে পেয়েছি। হ্যাঁ রে মা, তোদের খারাপ না লাগলে তোরা 2 বোন কি সারা জীবনের জন্য আমাদের বাড়িতে আমাদের মেয়ে হয়ে থাকতে পারবি? তোরা বাবা মায়ের ভালোবাসা পেয়ে যাবি, আর আমরা সন্তানের ভালোবাসা। এরপর অঞ্জলি আর পদ্ম তাদেরকে জড়িয়ে ধরল, আর হাসি খুশি হয়ে মনোহর আর তার স্ত্রীর সঙ্গে থাকতে লাগলো। রেশমির ভীষণ শখ ছিল আচার বানানো আর খাওয়া। গ্রামে থাকা নিজের দিদিমার বাড়ি থেকে তারই শখ শুরু হয়েছিল, আর সেখানে থাকার সময় রেশমি বিভিন্ন রকমের আচার বানানো শিখে নেয়। কিন্তু বিয়ের পর রেশমি তার শ্বশুরবাড়ি পৌঁছালে সে অবাক হয়ে যায়, কারণ শ্বশুরবাড়িতে কেউ আচার খেতই না। মা, আচারের শিশিটা কোথায়? আসলে আমি ভাবছিলাম আপনি যে খিচুড়ি বানিয়েছেন তার সঙ্গে একটু আচার নিয়ে নিই। বৌমা, আমাদের বাড়িতে কেউ আচার খায় না, আমরা হলাম মিষ্টির মানুষ। তোমার শ্বশুরমশাই ফ্রিজে মিষ্টি এনে রেখেছে, যতই ইচ্ছা খাও। আর কালকেই দোকানে একটা নতুন মিষ্টি তৈরি করেছে, দারুণ স্বাদ, তুমিও খেয়ে দেখো। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে, এখানে আমাকেই আচার বানাতে হবে। পরের দিন সকালবেলাতেই রেশমি তার স্বামীর সঙ্গে বাজারে গিয়ে আচার তৈরির সমস্ত উপকরণ কিনে আনে। আরে বৌমা, অন্য আরো কিছু কিনতে পারতে, তুমি তো শুধু আচার তৈরির জিনিসই এনেছো। এত আচার কে খাবে এখানে? মা, তুমি আমার বানানো আচার খেলে না আঙুল চাটতে থাকবে। আমি নানা রকমের আচার বানাই। ঠিক আছে বৌমা, কিন্তু আমাদের বাড়িতে এত আচার খাবে কে? এবার তুমি বাড়ির নতুন বৌমা, যা ইচ্ছা করো, তোমার খুশি। ঠিক আছে মা, আমি কাল সকালে আচার বানানো শুরু করে দেব। আর রেশমি পরের দিন সকালবেলাতেই বিভিন্ন রকমের আচার তৈরি করতে উঠোনে বসে পড়ে, যা দেখতে লাগছিল আচারের দোকানের মতো। আরে বাহ, নতুন বৌমা তো খুব ভালো ভালো আচার তৈরি করছে। হ্যাঁ বাবা, আর কিছুদিনের মধ্যেই আচার তৈরি হয়ে যাবে, তখন তুমিও খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি বানিয়ে নাও, তারপর আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এরপর রেশমি নানা রকমের আচার বানিয়ে রোদে শুকাতে দেয়। আর রেশমির আচার তৈরি করার কিছুদিনের মধ্যেই তার বাড়িতে তার মাসির শাশুড়ি এসে বলে, আরে সুমিত্রা, এত আচার দোকান থেকে কিনে এনেছো নাকি? আগে তো কখনো তোমার বাড়িতে আচার দেখিনি। আরে দিদি, এই সব আচার নতুন বৌমা বানিয়েছে। ও আচার বানাতে খুব ভালোবাসে, তাই আমি ওকে ওর ইচ্ছা মতোই কাজ করতে বললাম। আচ্ছা, একটা কাজ করো বৌমা, আমাকে রুটির সঙ্গে এই সব আচার একটু একটু করে দিয়ে দাও। সত্যি সুমিত্রা, তোমার বৌমা তো খুব বুদ্ধিমান, এত আচার বানিয়েছে। হ্যাঁ মাসি, আমি এক্ষুনি আনছি, তবে আচার কিন্তু এখনো কাঁচা, 1 সপ্তাহ হলো সবে শুরু করেছি, আপনি টেস্ট করে দেখুন। নিজের প্রশংসা শুনে রেশমি খুব খুশি হয়, আর সমস্ত রকমের আচার
মাসির শাশুড়িকে খেতে দেয়। আর খাওয়ার পর সে খুব খুশি হয়ে বলে, আরে বা বৌমা, আচারের স্বাদ এত সুন্দর যে কি বলবো। লবণ লঙ্কা সব তো দারুণ দিয়েছ। আমার তো মনে হচ্ছে এই সব আচার একটু একটু করে আমি বাড়ি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, নিয়ে যাও না, কেউ বারণ করেনি, তোমার নিজেরই তো বাড়ি। বৌমা, একটা কাজ করো, সব আচার ওই শিশিতে ভরে মাসিকে দিয়ে দাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি ভরে দিচ্ছি। এই বলে রেশমি কৌটোতে ভরে নানা রকমের আচার মাসির শাশুড়িকে দেয়। আর মাসির শাশুড়ির বাড়ির সবাই রেশমির হাতের আচার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আর ধীরে ধীরে রেশমির আচারের চর্চা সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে হতে থাকে। এখন তো বাড়িতে যেই আসে সেই রেশমির থেকে আচার নিয়ে যায়। আর রেশমিও নানা রকমের আচার তৈরি করে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিতে থাকে। একদিন যখন ঋষি বাড়িতে ছিল আর রেশমির শ্বশুরমশাই দোকানে ছিলেন, তখনই এক গ্রাহক তার বউয়ের সঙ্গে দোকানে এসে বলে, আঙ্কেল, 1 কেজি মতিচুরের লাড্ডু দেবেন। রাজু, 1 কেজি মতিচুরের লাড্ডু দে। এই নাও বাবা তোমার খাবার। মা বলে তুমি নাকি দেরি করে খাও, তাই গরম গরম করে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি খেয়ে নিও। এই আচারের কৌটোটা কাকে দেবে? শিলামাসি রেশমিকে ফোন করে বলেছিল 2 ডাব্বা আচার পাঠিয়ে দিতে। তাই আমি ভাবছিলাম বাড়ি যাওয়ার আগে একবার শিলামাসির বাড়ি থেকে ঘুরে আসব। কাকু, আপনি কি আচারের ব্যবসাও করছেন? আমার না বানাতে খুব সমস্যা হয়। আমার জন্য 2 কিলো লেবুর আচার বানিয়ে দেবেন? যা টাকা হবে আমি দিয়ে দেব। আর কি কি আচার তৈরি হয়? না না মা, আসলে এই আচারটা তো আমার বৌমা বাড়িতে বানিয়েছে। ও সবাইকে আচার খাওয়াতে এবং খেতে খুবই ভালোবাসে। ও ঠিক আছে কাকু, কোনো ব্যাপার না। বাড়িতে আচার বানায় এমন কেউ চেনা জানা থাকলে আমাকে একটু জানাবেন। এখানে আশপাশে কোনো দোকানেই তো বাড়িতে তৈরি করা আচার বিক্রি করে না। মহিলাটি কথা বলে চলে যাওয়ার পরেও ঋষি আর তার বাবার মাথায় এই কথাটাই ঘুরতে লাগলো। আর বাড়ি এসে তারা রেশমি আর সুমিত্রাকে বলল, রেশমি, আমি বাবা আর মা অনেকবার লক্ষ্য করেছি যে তোমার আচার বানানো সাংঘাতিক শখ। তাই বলছিলাম তুমি যদি তোমার এই শখটাকে একটা বিজনেসের রূপ দিতে পারো, আর আমরা তো পাশে আছি। একদম, আজকাল তো সবারই কাজ করা খুবই জরুরি। আর এই কাজে যে তুমি এক নতুন পরিচিতিও পাবে, আর একটা নতুন ব্যবসাও শুরু করতে পারবে। তুমি নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগও পাবে। হ্যাঁ বৌমা, ঋষি আর তোমার শ্বশুরমশাই ঠিকই বলছে। এখন তো সব আত্মীয় স্বজন তোমার আচারের প্রশংসা করে। তাই তুমি যদি এটাকে ব্যবসায় পরিণত করো তো সবার কাছে তোমার আচার পৌঁছে যাবে। আর আমার মনে হয় এই কাজ করে তুমি অনেক উন্নতি করবে। আমি তো কখনো এমন করে ভাবিইনি মা। তোমরা তো সত্যিই আমাকে একটা নতুন অনুপ্রেরণা দিলে। ঠিক আছে, আমি এই আচার বানানোর প্রতিভাকে একটা নতুন রূপ দেব, কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। আরে রেশমি, তুমি এত ভেবো না তো। তুমি শুধু কাজটা শুরু করো। আমি, মা, বাবা তোমার পাশে আছি তো, কোনো চিন্তা নেই। শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনে রেশমি অনুপ্রেরণা পায়। কাল পর্যন্ত যেটা শুধু তার শখের ছিল, আজ শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে নিয়ে সেটা দিয়ে একটা নতুন স্টার্টআপ শুরু করলো। আর কিছুদিনের মধ্যেই রেশমির আচারের ব্যবসা দারুণভাবে এগোতে লাগলো। রেশমি তো এটাই জানতো না যে বিয়ের পরের জীবন আসলে না জানি কেমন হবে। নিজের বান্ধবীদের কাছে সে এটাই শুনেছিল যে বিয়ের পর মেয়েদেরকে শুধু সংসারই সামলাতে হয়, কিন্তু রেশমির শ্বশুরবাড়ির লোকেরা এই ধারণাই বদলিয়ে দিয়েছিল। আচারের ব্যবসা করে রেশমি তার স্বপ্ন সত্যি করে নিজের পায়ে দাঁড়ালো। আর নিজের মেয়ের এমন সাফল্য দেখে রেশমির বাবা মা আর সেই সঙ্গে রেশমির দিদিমাও খুব খুশি হয়, যার কাছ থেকে রেশমি আচার বানানো শিখেছিল। এখন রেশমির আচার বানানোর ইচ্ছা একটা বড় ব্যবসায় পরিণত হয়। আর বড় বড় ব্যবসায়ীরা রেশমির ব্যবসায় ইনভেস্ট করে তাকে সাপোর্ট করতে থাকে। এভাবেই বড় ব্যবসার সঙ্গে রেশমির ঘরের আচার সব বাড়ি বাড়ি পৌঁছে গেল। Thanks for watching.